দর্শক স্বাগত জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 আপনাদের সঙ্গে আছি আশিক তমাল। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চলতি অর্থ বছরের মতো আসছে বাজেটও হচ্ছে ব্যয় সংকোচনমুখী, যেখানে নিরুৎসাহিত করা হচ্ছে বিলাসী পণ্য আমদানিকে, আর সর্বোচ্চ গুরুত্ব থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই। বাজেটের খসড়ায় উঠে এসেছে এমন সব বিষয় যেখানে আকার ধরা হয়েছে 7,98,000 কোটি টাকা, আর উন্নয়ন প্রকল্পের জন্য রাখা হচ্ছে 2,65,000 কোটি। উন্নয়ন খাতে বিদেশি ঋণের লক্ষ্য ধরা হয়েছে 1,00,000 কোটি টাকা। রাজস্ব খাত থেকে যোগানের জন্য ধরা হয়েছে 5,50,000 কোটি টাকা। এছাড়া মন্দা কাটিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $32 বিলিয়ন করার লক্ষ্যে কাজ করবে সরকার। আর সব মিলিয়ে অনুদান ছাড়া বাজেটে ঘাটতি দাঁড়াতে পারে 2,65,000 কোটি টাকা। বাজেট নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক, চ্যানেল 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা খবরেই জানাচ্ছিলাম যে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। তো আসলে কি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। যে প্রথমে আমি বলি যে বাংলাদেশের মূল্যস্ফীতির যে বিষয়টা সেটা কিন্তু আমি বলবো চরম আকার ইন এ সেন্স যে বিগত এই মাস যদি ধরা হয় 13 মাস ধরে একটা দেশের মূল্যস্ফীতি 9% উপরে বিরাজমান। সেই ক্ষেত্রে সরকার এখন না বিগত 1 বছর ধরেই কিন্তু গুরুত্ব দিচ্ছে যে মূল্যস্ফীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে হাতিয়ারটা ব্যবহার করা হয়েছিল এতদিন সেটা হচ্ছে যে সংকোচনমূলক মুদ্রানীতি। কিন্তু সংকোচনমূলক মুদ্রানীতির আমরা যদি এর ইফেক্টিভনেস কার্যকরিতার কথা চিন্তা করি তাহলে সেই কার্যকরিতা সাধারণত 9 মাসের মধ্যে কার্যকর হওয়ার কথা, কিন্তু দেখা গেছে বাংলাদেশ সরকার অথবা বলেন যে সেন্ট্রাল ব্যাংক সেটা করতে পারেনি। এখনো সেই চ্যালেঞ্জটা রয়েছে, যেটা আমাদের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ অনেক কষ্ট পেতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই বাজেটেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই গুরুত্বটা তাহলে প্রথমত হচ্ছে আমাদের সংকোচনমূলক মুদ্রানীতি কাজ না করার পিছনে যেটা কারণ বলে আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের যে ফিসক্যাল পলিসি রয়েছে অর্থাৎ রাজস্ব নীতি রয়েছে, সেই রাজস্ব নীতির সাথে যে কোঅর্ডিনেশনটা সমন্বয়টা দরকার ছিল সেটা না। কিন্তু এইবার বাজেটে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখবেন বিগত 5টা বছর বাজেটে যেভাবে বাজেট বাড়ানোর একটা প্রবণতা সরকারের মধ্যে ছিল 10 to 12%, 10 থেকে 12%, সেটা কিন্তু এই বাজেটে আমি বলবো সেটা কিন্তু সরকার অনেকটাই সংযমী। তাহলে সংযমীর জায়গাটা অর্থনৈতিক বিশ্লেষণটা আমরা কিভাবে করি? আমরা করি এইভাবে যে আমরা যখন সরকার একটা দেশের সঞ্চয়ের কথা বলি, একটা দেশের বিনিয়োগের কথা বলি, তখন সেটা কিন্তু সরকারি সঞ্চয় এবং বেসরকারি সঞ্চয় যোগ করে একটা দেশের সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায়। সরকার যখন তার আয়ের চেয়ে অধিক সংখ্যক ব্যয় করে তখন আমাদের যে পাবলিক সেভিংস অর্থাৎ আমরা সরকারি সঞ্চয় সেটা নেগেটিভ হয়, যেটা আমাদের প্রাইভেট সেভিংস কেউ খেয়ে ফেলে। তার মানে হচ্ছে যখন গ্রাস করে ফেলে প্রাইভেট সেভিং কেউ মানে বেসরকারি সঞ্চয় কেউ, তখন কিন্তু একটা দেশের প্রবৃদ্ধি থেমে যায়। আর সেই প্রবৃদ্ধি থামাটা কিন্তু আমরা বিগত দুটো বাজেটেই আমরা জানি যে প্রক্ষেপণ যে করা হচ্ছে প্রবৃদ্ধি নিয়ে, সেই প্রক্ষেপিত প্রবৃদ্ধি কিন্তু আমরা অর্জন করতে পারছি না। এখন আমার কাছে যে ভাবনা যে বর্তমান বাজেট যে সংযমী ভূমিকাটা রাখছে, আর সেই সাথে সেন্ট্রাল ব্যাংক যখন সংকোচনমূলক মুদ্রানীতির কথা বলে সেই সংকোচনের জায়গাটা যেন সংকোচনের মধ্যেই থাকে, অনেক ক্ষেত্রেই যেন প্রসারণ না হয়। কারণ সরকার অনেক ক্ষেত্রে ঋণ করতে গেলে যখন প্রিন্টিং মানি আমরা সিনিয়র এজ বলি, সেই জায়গাটাই যখন হয় তখন কিন্তু আলটিমেটলি আমাদের প্রসারণমূলক মুদ্রানীতির মধ্যে পড়ে স্যার, যায়। আপনি তখন কেন্দ্রীয় ব্যাংকের কথা বলছেন। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু অর্থনীতির গতি বাড়াতে সুধার ভিত্তিক বাজার করে এবং ডলারের দাম বৃদ্ধি সহ বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে। তো এই সিদ্ধান্তে আসলে কতটা গতি পাবে অর্থনীতি? জি, আমি এই প্রসঙ্গটা যদি আমি একটু ক্রিটিক্যাল ভাবে বিশ্লেষণ করি সেটা হচ্ছে আপনারাও অবহিত যে আমরা যখন 6-9 ইন্টারেস্ট সরকার বেঁধে দিয়েছিল, সরকারের কিন্তু মূল লক্ষ্য ছিল যে আমাদের প্রবৃদ্ধির জায়গাটাকে উৎপাদনের জায়গাটাকে যেন প্রসারণের দিকে রাখি, কোনো ক্রমেই যেন সংকোচন না হয়। অর্থাৎ আমরা কর্মসংস্থান এবং প্রবৃদ্ধি দুটোর উপর গুরুত্ব দিয়েছিল। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের
ব্যবসায়িক বিনিয়োগের আচরণ যদি বিশ্লেষণ করেন, তখন কিন্তু দেখা গিয়েছে বাংলাদেশের মূল্যস্ফীতি 10% কাছাকাছি, কিন্তু সুদের হার যদি বলেন 9%, তাহলে কার্যকরী সুদের হার ছিল কিন্তু নেগেটিভ। অর্থাৎ ব্যবসায়ীরা বিনা পয়সায় ব্যবসা করার সুযোগ দিয়েছিল সরকার, কিন্তু সেইটা দুঃখজনক যে সেই সময়কার যদি আপনি বিনিয়োগের তথ্য বিশ্লেষণ করেন, আমাদের নেট এডিশন টু দ্য ক্যাপিটাল স্টক, যে আমাদের মূলধনের সাথে অতিরিক্ত যোগ হয়েছে কিনা সেটা যদি বিশ্লেষণ করেন, সেটা কিন্তু আমরা প্রত্যাশিত ফলাফল পাইনি। এখন প্রশ্ন হচ্ছে, যখন সুদের হার বাড়ছে, ব্যবসায়ীরা কিন্তু বলছে কস্ট অফ ডুইং বিজনেস বাড়ছে। আমি আপনাকে হিসাব দিয়ে বলি, যে দেশে মূল্যস্ফীতি 10%-এর কাছাকাছি, সেই দেশে সুদের হার যখন 4%, আপনি যদি মূল্যস্ফীতিকে অ্যাডজাস্ট করেন, অর্থাৎ কার্যকরী সুদের হার বিশ্লেষণ করেন, তাহলে কার্যকরী সুদ। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক। বাংলাদেশ অর্থনীতি সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। 2 বছর মেয়াদে কার্যনির্বাহী পরিষদে সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। এছাড়া এই প্যানেল থেকে 29টি পদের মধ্যে 27টি পদেই প্রার্থীরা জয়লাভ করেন। শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে বিজয়ীদের মধ্যে রয়েছেন সহসভাপতি পদে ডক্টর জামাল উদ্দিন আহমেদ, AJM সালে, ডক্টর লিয়াকত হোসেন মোড়ল, সৈয়দা নাজমা পারভিন পাপড়ি ও মোস্তাফিজুর রহমান সর্দার। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন বদরুল মনির। এর আগে 2 দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC বিজনেস 24 একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আবার স্বাগত, দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC বিজনেস 24। নিম্ন কিংবা মধ্য আয়ের মানুষের কাছে নিত্যপণ্যের বাজার যেন হয়ে উঠেছে আতঙ্কের এক জায়গা। বিভিন্ন স্তরের অদৃশ্য খরচ প্রতিনিয়তই কষ্ট বাড়াচ্ছে ক্রেতাদের, জানে ক্ষুব্ধ সবাই। প্রায় 1.5 যুগ ধরে পুরান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন বরিশালের আরিফ হোসেন। এই সময় তার আয় বেড়েছে 3 গুণ, পাল্লা দিয়ে বেড়েছে ব্যয়ও। তবে আয় ব্যয়ের হিসাব মেলাতে যে তাকে হিমশিম খেতে হচ্ছে তা ফুটে ওঠে মৌলভীবাজারে বাজার করতে এসে। একই অবস্থা পুরান ঢাকার আরেক বাসিন্দা জোলেখা বেগমেরও। জীবনের শেষ প্রান্তে এসে যেন দুঃখ কষ্টের লড়াইটা আরেকটু কঠিন হয়ে উঠছে নিত্যপণ্যের চড়া দরে। তো 1 মাসের উপরে মাছ খাই না, দামের লাইগা। 1 মাসের উপর মাছ খাই না, পাই না, 180 টাকার মাছ পাই না। আগে আমি 3000 টাকা বেতন পাইয়া আমি সংসার ঠিক মতো চালাইতেছি, খাইয়া লইয়া আমার মাসে 1000 টাকার মতো রয়েছে। আমি 12,000 টাকা বেতন পাইও আমার কোনোভাবে কিছু না। টিসিবির হিসাবে বছর ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে 15 টাকা পর্যন্ত। এই সময়ে 95 টাকার মুগ ডালের দাম বেড়ে হয়েছে 160 টাকা। গরিবের মসুর ডাল ও অ্যাঙ্কর ডালেও দাম বৃদ্ধির হার 17% বেশি। নিজস্ব উৎপাদন ও আমদানি স্বাভাবিক থাকার পরও বেড়েছে মাঝারি ও মোটা চালের দাম। এমন পরিস্থিতিতে কেমন আছেন ভোক্তা সাধারণ? বাজার কার্যকায় হাতে চলাফেরা ঠিক হয় না, সামাজিকভাবে চলা যায় না। যারা টাকা পয়সা আছে এরা হয়তো কিছু কিনতে পারে, আর আমরা তো টাকা পয়সা নাই, আমরা তো জিনিসপত্র কিনতে পারি না, হিমশিম খাওয়া লাগে বাজারে গেলে। মাছ, গোস্ত সবকিছুর দাম অতিরিক্ত চলতে আছে বর্তমানে। নিত্যপণ্যের এমন চড়া দরের পেছনে শুধু গ্যাস, বিদ্যুৎ ও ডলারের দর বৃদ্ধি নয়, রয়েছে ব্যবসায়ীদের কারসাজি ও ক্ষমতাসীনদের চাঁদাবাজি। এক্ষেত্রে সঠিক পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ ক্রেতা বিক্রেতার। এখানে একটা তরকারি 70, আর এখানে দেখবেন 90, আর এখানে 60। এটা নিয়ন্ত্রণ হইলো, যেতে যাবো আর গলা কাটতে, এটা নিয়ন্ত্রণ হইলো। সরকারের মনিটরিং আছে। কেরিন খরচ যেটা জায়গায় জায়গায় যে খরচগুলো হইতে আছে, এটাই তো, এটাতে মালের ফি উঠেই দিব। এটা কি আমার বাপের বাড়িতে আইন না উঠা মনে? সরকারি হিসাবে গেল মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল 10.22%। অর্থনীতির ভাষায় যা মানুষের চরম দুর্ভোগকেই ইঙ্গিত করে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশের ব্যাংক খাত এতটাই দুর্বল হয়ে পড়েছে যে অর্থনীতিকে সমর্থন দেওয়ার মতো অবস্থা এখন আর নেই।
এক ছায়া বিতর্ক অনুষ্ঠানে এই মন্তব্য করেন গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বলেন, রাজনৈতিক চাপে কেন্দ্র ব্যাংক তার স্বাধীন সত্তা হারিয়েছে। তিনি বলেন, প্রস্তুতি না নিয়ে একীভূতকরণ প্রক্রিয়া শুরু হওয়ায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ। খেলাপি ঋণ, আইনি বরখেলাপ, অব্যবস্থাপনা সহ নানা অসঙ্গতি তুলে ধরে ফাহমিদা খাতুন বলেন, আর্থিক খাতের এই অস্থিরতার দায় কেন্দ্র ব্যাংক এড়াতে পারে না। এ সময় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের কড়াকড়ি তুলে নেয়ার দাবিও জানান তিনি। ব্যাংকিং খাতকে দেখভাল করার জন্য যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক, সেটি কিন্তু তার স্বাধীন সত্তা হারিয়ে ফেলেছে এবং যে সিদ্ধান্তগুলি নেওয়া হয় সেগুলো বাইরে থেকে নেওয়া হয়, চাপিয়ে দেওয়া হয়। বলা হচ্ছে 40টির মতো, আসলে তো তা না। আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেন তাহলে কিন্তু 10টির মতো ব্যাংকের বাইরে বাকিগুলোর স্বাস্থ্য তেমন ভালো নয়। সপ্তাহের ব্যবধানে ভরিতে ১,১৭৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম। ফলে আগামীকাল ১৯ মে থেকে 22 ক্যারেটের প্রতি ভরির জন্য গুনতে হবে ১,১৮,৪৬০ টাকা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। গত ১২ মে সবশেষ বাড়ানো হয় মূল্যবান এই ধাতুর দাম, যা ভরি প্রতি বিক্রি হচ্ছিল ১,১৭,২৮১ টাকায়। সমিতির ব্যাখ্যা অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সাথে তাল রেখে দেশীয় বাজারেও দর সমন্বয় করা হয়েছে। যে তালিকায় আছে ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণ এবং রৌপ্যের দাম, এই দাম আজকে থেকে কার্যকর হবে। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের বিদ্যুৎ, ব্যাংক খাতে সুদিন ফিরবে না, অর্থনীতির অবস্থা আরও ভয়াবহ হবে। এক সেমিনারে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জানান, দায় মুক্তি আইন করে কতিপয় ব্যবসায়ী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। এ সময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাত থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হচ্ছে। দুর্নীতি করতে সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে মনোযোগ বাড়িয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। চকলেটের বাজারে চলছে অস্থিরতা। এল নিনোর প্রভাবে উৎপাদন কম হওয়ার পাশাপাশি আফ্রিকা জুড়ে নানা ধাতব খনিতে বিনিয়োগের প্রভাব পড়ছে এই খাতে। ফলাফল 1970 সালের পর সর্বোচ্চ $13,000 প্রতি মেট্রিক টন দামে বিক্রি হচ্ছে কোকো। সংশ্লিষ্টরা বলছেন, সেপ্টেম্বরের পর যা পৌঁছতে পারে $20,000, যা সমস্যা তৈরি করবে কোকো বিন থেকে উৎপাদিত নানা পণ্যে। ক্লান্তির অবসান, আড্ডা কিংবা সাধারণ যে কোনো প্রয়োজনে চকলেটের জুড়ি মেলাভার। চকলেট যেন মিলেমিশে একাকার হয়ে যায় সাধারণের জীবনে। তাই তো ইন্টারন্যাশনাল কোকো অর্গানাইজেশনের হিসেবে 2024 সালে বিশ্বজুড়ে কোকোর বাণিজ্য হবে $18 বিলিয়ন, 6.5% প্রবৃদ্ধিতে 2030 সালে যা পৌঁছাতে পারে 25 বিলিয়নে। তবে প্রকৃতি আর মানুষের হিসেবে গরমিল হয়ে গেল। এল নিনোর প্রভাবে কোকোর মূল উৎপাদনকারী দেশ আইভরি কোস্ট আর ঘানায় কমেছে উৎপাদন, সাথে যুক্ত স্থানীয় পর্যায়ের যুদ্ধ আর ধাতব খনিতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি। ফলাফল, বছর ব্যবধানে কোকোর উৎপাদন কমেছে 18%। উৎপাদন কমার সাথে সাথে বেড়েছে কোকোর দামও। ইন্টারন্যাশনাল কোকো অর্গানাইজেশনের হিসেবে 2023-এ যেখানে $2,500 টন দরে বিক্রি হতো, 2024-এ তা আকাশচুম্বী। বর্তমানে যা সর্বোচ্চ $13,000। খাত সংশ্লিষ্টরা বলছে এবছর তা পৌঁছাতে পারে $20,000। আবহাওয়াজনিত সমস্যা সহসা সমাধানের নয়, আর স্থানীয় পর্যায়ের গৃহযুদ্ধ চলছে দশকের পর দশক। প্রযুক্তির উৎকর্ষতার সকল যন্ত্রপাতি বানাতে যে ধরনের খনিজ প্রয়োজন তার সিংহভাগ যোগান দেয় আফ্রিকা। খনিত বিনিয়োগ আকর্ষণীয় হওয়ায় ব্যবসায়ীরা ঝুঁকছেন তাতে। তাই কোকো এখন বিশ্বজুড়ে মাথা ব্যথার অন্যতম কারণ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই কোকো থেকে উৎপাদিত সকল পণ্যের দামের ঊর্ধ্বমুখিতা যে থামবে না তা এখনই ফুটে উঠছে সবখানে। নুসরাত মৌমি, চ্যানেল 24।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।